তলোয়ার হাতে নিয়ে বলল, আমার মাথা রইল আর সব মাথা গেল। বলতেই একি কে তোমরা? আমরা দৈত্য। আমাদের একটা সাহায্য করে দিতে না পারলে আমরা তোমায় কিছুতেই ছাড়ব না। সাহায্য? কি সাহায্য? দৈত্যের চেয়ে মানুষের বুদ্ধি অনেক বেশি, তাই আমাদের দুই ভাইয়ের পৈতৃক সম্পত্তি আমাদের মধ্যে ভাগ করে দিতে হবে। সম্পত্তি? কি সম্পত্তি? একখানা তলোয়ার। এই তলোয়ার হাতে নিয়ে কেউ যদি বলে আমার মাথা রইল আর বাকি সব মাথা গেল, তাহলে সেখানকার সব মাথা একসাথে কাটা পড়বে। দ্বিতীয় সম্পত্তি একখানা সাদা চাদর। সেই সাদা চাদর গায়ে জড়িয়ে নিলেই অদৃশ্য হওয়া যায়। আর তৃতীয় সম্পত্তি এক জোড়া জুতো। সেটা পরলেই যেখানে ইচ্ছে সেখানে চলে যাওয়া যায়। বেশ, তবে সম্পত্তিগুলো আমার হাতে দাও, পরখ করে দেখি। দৈত্য প্রথমে সাদা চাদরটি দিল। চাদরটি পরতেই রাজা অদৃশ্য হয়ে গেলেন। চাদরটি খুলে আবার নিজের চেহারায় ফিরে এলেন রাজা। হ্যাঁ, এটা ঠিক আছে। এবার তলোয়ারটা দেখি। কিন্তু তলোয়ার দিয়ে কিভাবে? তলোয়ারের গুণ পরীক্ষা করতে গেলে যে আমাদের এই দুটো মাথা কাটা পড়বে। সে কথা তো আমি জানি, তাই এটা আমি একটি গাছের উপর প্রয়োগ করব। এরপর পরীক্ষা করতেই যেমন খড় কেটে যায়, তেমনি প্রকাণ্ড গাছটা তলোয়ারের ঘায়ে কুচাত করে কেটে গেল। এরপর রাজা জুতো জোড়া চাইলেন। জুতো জোড়া দিই কিভাবে? জুতো পরে তুমি যদি চলে যাও তাহলে তো আমরা তোমার নাগালই পাবো না। হ্যাঁ, সেটাই তো। তখন কি আমরা এখানে শূন্য হাতে দাঁড়িয়ে থাকবো? না, তা আমি করব না। তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো। দৈত্যরা বিশ্বাস করে জুতো জোড়া তুলে দিল রাজার হাতে। কিন্তু জুতো জোড়া হাতে পেতেই রাজার মন রানী ও ছেলের জন্য কেমন করে উঠল। রাজার অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো, হায় হায়, আমি যদি একবার সোনার পাহাড়ে গিয়ে রানীর সাথে যোগাযোগ করতে পারতাম। এ কথা বলার সাথে সাথে রাজা অদৃশ্য হয়ে দৈত্যদের দৃষ্টির বাইরে চলে গেলেন। দৈত্যদের আর পৈতৃক সম্পত্তির ভাগ করা হলো না। এদিকে রাজা রাজপ্রাসাদের কাছে আসতেই গান বাজনার শব্দ শুনতে পেলেন। বাঁশি বাজছে, বেহালা বাজছে, লোকজন হই হই করছে। কি ব্যাপার? এত এত আয়োজন কিসের? রাজা সামনেই কিছু লোককে দেখতে পেলেন। তাদের জিজ্ঞাসা করতেই তারা বলল, আজ তো রানীমা আবার একটা বিয়ে করছেন, তারই আয়োজন। এ কথা শুনে রাজার ভয়ানক রাগ হলো। তিনি বললেন, তার মানে আমাকে ছেড়ে পালিয়ে আসার এটাই কারণ? বেশ বেশ, রানীকে এবার আমি জব্দ করব। রাজা রাগে সেই চাদরটা মুড়ি দিয়ে অদৃশ্য হয়ে রাজবাড়িতে প্রবেশ করলেন। অতিথিশালায় যেতেই দেখতে পেলেন থরে থরে খাবার সাজানো। কত অতিথি আসছে যাচ্ছে, কথা বলছে, আমোদ প্রমোদ করছে। আর তারই মধ্যে রানী বেশ একটি জমকালো পোশাক পরে সিংহাসনে বসে আছেন। মাথায় পড়েছেন মুকুট। রাজা গিয়ে রানীর পেছনে দাঁড়ালেন। কেউ তাকে দেখতে পেল না। যেই রানী এক টুকরো মাংস তার থালায় রাখলেন, অমনি রাজা সেটা তুলে নিলেন। কি মাংসের টুকরোটা কোথায় গেল?
এক্ষুনি তো এখানে রাখলাম। এরপর রানী গ্লাসে শরবত ঢাললেন। আর রাজা গ্লাসটি সাথে সাথে খালি করে দিলেন। রানী যা কিছুই খাবার খেতে যাচ্ছিলেন তার সমস্তটাই উড়ে যেতে লাগলো। রানী কিছু না খেতে পেয়ে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেলেন। রাজাও গেলেন পিছু পিছু। এখনো ওই বামনদের জাদু কাটেনি। আমি এখন কি করব? হে আমার রক্ষাকর্তা, তুমি কোথায়? তুমি কোথায়? রাজা তখন রানীর হাত ধরে বললেন, তোমার রক্ষাকর্তা তোমার সামনেই আছে। তার সাথে তুমি যেমন ব্যবহার করেছো তা সে ভোলেনি। এই বলে রাজা তার শরীর থেকে চাদরখানা খুলে রানীর সামনে দৃশ্যমান হলেন। রাজা মশাই, তুমি ফিরে এসেছো। ফিরে এসে তোমার বড় অসুবিধে করে ফেললাম, তাই না রানী? আমাকে ক্ষমা করে দিও রাজা মশাই। সেদিন আমার তোমাকে বলে আসা উচিত ছিল। কেন তুমি এমন করলে রানী? কেন? আমাকে ভুলে তুমি কিভাবে দ্বিতীয় বিয়ের কথা ভাবতে পারলে? এছাড়া যে আমার কাছে আর কোনো পথ ছিল না রাজা মশাই। যেই বিপদের আশঙ্কা করেছিলাম ঠিক সেটাই হয়েছে। ওই বামনরা আমাদের অনুপস্থিতিতে আবার ফিরে এসেছে। আমি সেদিন ফিরে এসে দেখি ওই বামনরা আমাদের সোনার পাহাড় আবার আক্রমণ করেছে। জোর করে আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিয়ে বন্দি করে রেখেছে। কি বলছো রানী? হ্যাঁ, যতক্ষণ না ওদের রাজাকে আমি বিয়ে করছি ততক্ষণ ওরা আমার ছেলেকে ফিরিয়ে দেবে না। তাই এই বিয়েতে রাজি হতে বাধ্য হয়েছি। কেঁদো না, কেঁদো না রানী, কেঁদো না। এটা আমারই ভুল। আমি যদি সেদিন তোমার কাছে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ না করে তোমাদেরকে সেখানে না ডাকতাম তাহলে এই বিপদ হতো না। তবে চিন্তা করো না, আমি আমাদের ছেলেকে ফিরিয়ে আনবো। শুধু আমি যা যা বলছি মন দিয়ে শোনো। রাজা রানীকে কিছু একটা উপায় দেয়। এরই মধ্যে বামন রাজা তার দল নিয়ে রানীর কক্ষে হাজির হয়। রাজা সাথে সাথে সাদা চাদর গায়ে দিয়ে অদৃশ্য হয়ে যান। কি ব্যাপার রানী, তুমি এখানে চলে এলে যে? না, আসলে ছেলেটার জন্য মনটা খুব উথলা হয়ে আছে। একবার দেখতে ইচ্ছে করছে। একবার কি দেখতে দেওয়া সম্ভব? বেশ, তুমি যখন আমায় মেনেই নিয়েছো, আমিও তোমার কথা মেনে নিলাম। যাও, কারাগারে গিয়ে দেখা করে নাও। ধন্যবাদ। এরপর রানী চলে যান। আর যাবার সময় বাইরে থেকে দরজায় শিকল তুলে দিয়ে যান। এ কি? রানী দরজা বন্ধ করলো কেন? কারণ এইবার তোদের মৃত্যু হবে। এটা তো সেই বণিকের ছেলে। ও বেঁচে উঠলো কিভাবে? নিশ্চয়ই কোনো জাদু টোনা করেছে। আর রানী এতক্ষণ সবটা জেনেও আমাদের সাথে ছলনা করছিল। কিন্তু রানী জানে না এই বামন রাজার কত ক্ষমতা। আমি এক্ষুনি ওকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। তাই নাকি? তার আগে যে তোদের সবাইকে মরতে হবে। কি, তুই আমাদেরকে মারবি? একা হয়ে তোর এত বড় সাহস? সাহসের আর কি দেখলি? এইবার দেখবি আমার সাহস। এই বলে বণিকের ছেলে সেই জাদু তলোয়ার হাতে নিয়ে বলল, আমার মাথা রইলো আর সব মাথা গেল। বলতেই সেই জাদু তলোয়ারের প্রভাবে সব বামনের মাথা কাটা পড়ল। আর সবাই একসাথে মারা গেল।
তারপর আর কি, রানী তার ছোট্ট ছেলেকে কারাগার থেকে উদ্ধার করে নিয়ে এলেন। সোনার পাহাড়ের ওপর থেকে সমস্ত বিপদ কেটে গেল। আর সেই আসরেই রাজা ও রানীর আবার বিয়ে হলো। আর এরপর থেকে তারা সুখে শান্তিতে সংসার করতে লাগলেন। খুব সুন্দর গল্পটা। রাজা রানী এত কিছুর পর যে আবার এক হতে পারলো, এটা জেনে খুব ভালো লাগলো। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর খুব শীঘ্রই আসছি নতুন আর একটি গল্প নিয়ে। উস্তাদ, এই বাস তো সাধারণ বাস না। দেখেন না, কুড়ালের কব্বিলে আগুনের ফুলকি বাইরে হইতেছে। আমার কিন্তু ভালো ঠেকতেছে না। চলেন বাইগা যাই। চুপ থাক হারামজাদা, মহাজন অগ্রিম টাকা দিছে। কাজ শেষ না কইরা গেলে পিঠের চামড়া থাকবো। এইটা বুনো বাস, একটু শক্ত হয়, জোরে কোপ দে। তারা দুজনে মিলে আবার জোরে আঘাত করলো। এবার বাঁশটা মটমট শব্দ করে ফেটে গেল, কিন্তু বাঁশের ভেতর থেকে কোনো কষ বের হলো না। বের হলো গাঢ় লাল রঙের আঠালো তরল। উস্তাদ, ওই যে দেখেন, বাঁশ দিয়া তো রক্ত পড়তাছে। দূর বোকা, এইটা রক্ত না, গাছের আঠা। অনেক পুরনো গাছ হইলে আঠা লাল হইয়া যায়। তুই এত ভয় পাস কেন? তাড়াতাড়ি বাসটা নামা। আরিফ মুখে সাহস দেখালেও তার হাত কাঁপছিল। সে জানে কালীদিঘির পাড়ের এই বাঁশঝাড় নিয়ে গ্রামে অনেক কথা প্রচলিত আছে। এই বাঁশঝাড়ে নাকি এক জিনপরীর আসর আছে। বাঁশ থেকে রক্ত পড়া মোটেও স্বাভাবিক লক্ষণ নয়, কিন্তু অভাবের তাড়নায় আরিফকে আজ এই ঝুঁকি নিতে হয়েছে। বাঁশটা মাটিতে নামানোর সময় বাঁশের গোড়ার ফাঁকা অংশ থেকে ঝনঝন করে একটা শব্দ হলো, যেন কিছু একটা মাটিতে পড়ল। উস্তাদ, কিছু একটা পড়ছে, আওয়াজ শুনলেন? সেলিম শুকনো পাতার উপর হাতড়ে একটা ভারী জিনিস খুঁজে পেল। টর্চের আলোয় জিনিসটা ঝলমলিয়ে উঠল। এটা একটা রূপোর নূপুর, অনেক পুরনো আমলের নকশা করা, কিন্তু নতুনের মতো চকচক। উস্তাদ, দেখেন, খাঁটি রূপার নূপুর, কত ভারী! এটার দাম তো 1000 টাকা হইব। খবরদার সেলিম, ওইটা ধরবি না। ওইটা ভালো জিনিস না। এত রাইতে জঙ্গলের মাঝখানে এমন দামি গয়না পইরা থাকার মানে বুঝস না? এইটা কোনো মায়ার ফাঁদ। আরিফ নূপুরটা লাথি মেরে ঝোপের মধ্যে ফেলে দিল। আরিফের দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছে,
জঙ্গলে পাওয়া কোনো পরিত্যক্ত গয়না বা মিষ্টি খাবারের উপর লোভ করতে নেই। এগুলো সাধারণত অতৃপ্ত আত্মারা ব্যবহার করে মানুষকে বশ করার জন্য। নুপুরটা ফেলে দিলেও আরিফের মনে হলো কেউ একজন আড়াল থেকে তাদের দেখছে। চল বাঁশ কাঁধে নে, আর এক মুহূর্ত ইহানে থাউন যাইব না। কিন্তু উস্তাদ, এত দামি জিনিসটা ফালাইয়া দিলেন, মহাজনরে না দিয়া আমরা বেচা দিলে তো। তুই কি জানের মায়া করস না? চুপচাপ চল এখান থেকে। সেলিম ওস্তাদের সামনে ভয়ে হাঁটতে লাগলো ঠিকই, কিন্তু সে আরিফের অগোচরে বাঁশ তোলার ছলে জোবের পাশ থেকে নুপুরটা কুড়িয়ে চুপি চুপি তার কোমরে গুজে ফেলত। তার মনে হলো ওস্তাদ তো আর চেক করবে না। তারা বাঁশবন পার হয়ে কাঁচা রাস্তা দিয়ে হাঁটছে। চারপাশটা কবরের মতো থমথমে, বাতাসের শব্দ একেবারে বন্ধ হয়ে গেছে। শুধু তাদের পায়ের শব্দ আর সেলিমের কোমরে থাকা নুপুরের ঝুনঝুন শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। সেলিম, দাঁড়া। কি হয়েছে ওস্তাদ? কিসের শব্দ হয় জুনজুন কইরা? তুই কি নুপুর লগে নিয়ে আইসস? না না তো ওস্তাদ, আমি কেন নিমু? হয়তো বাতাসের শব্দ বা কোনো পোকামাকড় ডাকতাছে। মিথ্যা কইবি না সেলিম, আমি স্পষ্ট শুনতাছি। জঙ্গলের নিয়ম ভাঙলি তুই। ঠিক এমন সময় তাদের কাঁধের ওপর থাকা বাঁশটা অস্বাভাবিক ভারী হতে শুরু করলো। তাদের প্রথমে মনে হলো সাধারণ ওজন, কিন্তু ধীরে ধীরে মনে হলো যেন বাঁশের ওপর কেউ একজন বসে আছে। সেলিমের কাঁধ ব্যথায় ভেঙে আসার উপক্রম। ও উস্তাদ, বাঁশটা এত ভারী লাগতাছে কেন? মনে হইতাছে পাহাড় ঘাড়ে নিয়ে আইছি, আর পারতাছি না। আল্লাহর নাম পড়, জোরে জোরে আল্লাহর নাম পড়। আমি কইছিলাম না ওইটা সাধারণ বাঁশ না? হঠাৎ সেলিম অনুভব করলো তার কাঁধের ওপর দিয়ে একটা লম্বা কালো চুল ভর্তি হাত ধীরে ধীরে নিচে নেমে আসছে এবং তার গলার দিকে এগুচ্ছে। উস্তাদ, আমার গলায় কেউ হাত দিতেছে, বাঁচান। টর্চের আলোতে দেখা গেল বাঁশটার ঠিক মাঝখান থেকে দোয়ার মতো একটা আকৃতি বের হয়ে সেলিমের পিঠের উপর চড়ে বসেছে। আকৃতিটা একটা নারীর, যার পা উল্টো এবং তার এক পায়ে সেই নুপুরটা পরা, অন্য পা খালি। ইয়া আল্লাহ! সেলিম, বাঁশ ফালা, জলদি বাঁশ ফালা। কিন্তু সেলিম বাঁশ ফেলতে পারছে না। বাঁশটা যেন তার শরীরের সাথে আঠার মতো লেগে আছে। আর সেই ছায়ামূর্তিটা সেলিমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বলছে। আমার নুপুর চোর দে, আমার নুপুরটা আমারে দে। উস্তাদ, উস্তাদ! আরিফ কোনো মতে সেলিমকে টেনে হিচড়ে নিয়ে এসেছে। বাঁশটা তারা পথেই ফেলে এসেছে, কিন্তু বিপদ এখনো কাটেনি। সেলিম জ্বরে কাঁপছে এবং পাগলের মতো প্রলাপ করছে। সে আসতাছে, সে আসতাছে, আমার পা কাইচা নিব। চুপ কর,
কালু ফকিরের রাস্তা নাই চলে আইছি। এইখানে ঢুকলে আর কেউ কিচ্ছু করতে পারবো না। আরিফ জানে তারা বড় ভুল করেছে। নূপুরটা সাথে নিয়ে আসা মানে আত্মাটাকে নিজের ঘরে দাওয়াত দেয়া। সেলিম এখন আর মানুষ নেই, তার উপর সেই আত্মার পূর্ণ আসর ভর করেছে। আরিফ আপ্রাণ চেষ্টা করছে তাকে বাঁচাতে, কিন্তু সে খেয়াল করেনি যে সেলিমের পা এখন আর মানুষের মতো সোজা নেই, একটু বাঁকা হয়ে গেছে। হঠাৎ কালু ফকিরের ঘরের দরজা দরাম করে খুলে গেল। কালু ফকির হ্যারিকেন হাতে বেরিয়ে এলো, তার চোখ আগুনের মতো জ্বলছে। এই কে রে? কারে তো সাহস? মৃত্যু দুধ সাথে নিয়া আমার উঠানে পাড়া দেশ? ও আরিফ, তুই এই ছোকরারে লগে আনছস কেন? দেহস না ওর ছায়া মাটিতে পড়তাছে না? ফকির বাবা বাসান, পোলাটা লোভে পইরা এক মহা ভুল কইরা ফালাইছে, ওরে মাফ কইরা দেন। ভুল? ও ভুল করে নাই, ভুল করছস তুই। তুই জানতি ওই বাসজার অভিশপ্ত, তাও গেলি কেন? এখন উপায় একটাই। কালু ফকির কিছু বলার আগেই সেলিম হঠাৎ অদ্ভুতভাবে হেসে উঠল। তার হাসি মানুষের নয়, যেন কোনো হিংস্র পশুর মতো। উপায়? উপায় নাই, ও এখন আমার। নূপুর ফিরাইলেও ওরে আমি ছাড়বো না। সেলিম হঠাৎ এক ঝটকায় আরিফের হাত ছাড়িয়ে সোজা পেছনের অন্ধকারের দিকে দৌড় দিল, যেদিকে সেই বাঁশঝাড়টা। তার দৌড়ানোর ভঙ্গি সাধারণ মানুষের মতো নয়, সে 4 হাত পা ব্যবহার করে বাঘের মতো দৌড়াচ্ছে। সেলিম দাঁড়া! আরিফ, যাইস না, যাইস না, অন্ধকারের লগে পাল্লা দিস না। আরিফ ফকিরের কথা না শুনেই সেলিমের পেছনে দৌড় দিল। সেলিম দাঁড়া! আরিফ প্রাণপণে দৌড়াচ্ছে। তার হাতে টর্চ থাকলেও সে সেটা জ্বালাতে পারছে না। পেছনে আলো দেখে সেলিম আরো দ্রুত দৌড়াতে শুরু করলো। সামনে অন্ধকারে সেলিমের ছায়া দেখা যাচ্ছে। সে মানুষের মতো দৌড়াচ্ছে না, বরং 4 হাত পা ব্যবহার করে কোনো বুনো জানোয়ারের মতো লাফিয়ে লাফিয়ে বাঁশঝাড়ের দিকে এগুচ্ছে। সেলিম, সেলিম দাঁড়া! ওইদিকে যাইস না, যাইস না ওইদিকে। ওইটা ওইটা মরণের ফাঁদ। আরিফ জানে এবার যদি সেলিম ওই কাটা বাঁশের গোড়ায় পৌঁছে যায়, তবে তাকে আর কোনোদিনও ফেরানো যাবে না। আত্মা সাধারণত শিকারকে তার মৃত্যুর স্থানের দিকে টেনে নিয়ে যায়। হঠাৎ সেলিম একটা বিশাল বাঁশঝাড়ের সামনে গিয়ে থামল। সে এক লাফে প্রায় 10 ফুট উঁচুতে একটা বাঁশ জড়িয়ে ধরল এবং টিকটিকির মতো তরতর করে উপরে উঠতে লাগলো। উস্তাদ, আমারে ডাকেন কে? ও তো আমারে ডাকতাছে, ওই যে নিচে, লাল পানির নিচে। সেলিম নিচের দিকে আঙুল দিয়ে ইশারা করলো। সেখানে সেই কাটা বাঁশের গোড়া থেকে এখনো লাল আঠা বের হচ্ছে, যা অন্ধকারে রক্তের মতো দেখা যাচ্ছে। আরিফ বাঁশঝাড়ের নিচে এসে দাঁড়ালো। সে দেখল সেলিম বাঁশের মগডালে ঝুলে আছে, তার মাথা নিচের দিকে। ঠিক সেই সময় পেছন থেকে একটা আগুনের মশাল হাতে কালু ফকির সেখানে উপস্থিত হলো।
তার গলায় হারের মালা এবং হাতে একটা ত্রিশূল। আরিফ, খবরদার, বাঁশ ছুঁইবি না। ওই বাঁশে এখন শয়তান ভর করছে। তুই ছুঁইলে তুইও আটকা পড়বি। তাইলে তাইলে কি করবো বাবা? ওরে চোখের সামনে মরতে দিমু? ওর কাছে ওই নূপুর আছে। যতক্ষণ ওই নূপুর ওর কোমরে আছে ততক্ষণ ওই প্রেতাত্মা ওরে ছাড়বো না। নূপুরটা ফেরত দিতে হইব, কিন্তু সমস্যা হইলেও ও এখন নিজের ইচ্ছায় নূপুর ফেরত দিব না। বাঁশের ওপর থেকে সেলিম শব্দ করতে লাগলো। তার চোখ দিয়ে আগুনের মতো ভাটা জ্বলছে। আমার নূপুর, আমার নূপুর আমি নিমু, ওর পা শুদ্ধ নিমু। কালু ফকির বুঝতে পারল সময় খুব কম। ভোরের আলো ফোটার আগেই এই খেলার ইতি টানতে হবে, নয়তো সেলিম চিরকালের জন্য এই বাঁশঝাড়ের অংশ হয়ে যাবে। আরিফ, আমি মন্ত্র দিয়া বাঁশটারে অবশ করমু। তুই সেই সুযোগে গাছে ঢিল মাইরা বা লাঠি দিয়া সেলিমের কোমর থাইকে ওই নুপুরটা ফালাবি। পারবি? লক্ষ্য ঠিক রাখতে হইব। আমি পারমু বাবা। সেলিমের জানের লাইগা আমি সব পারমু। কালু ফকির বিড় করে মন্ত্র পড়তে শুরু করলো এবং হাতের মশালের আগুন পাশের দিকে ফু দিয়ে বাড়িয়ে দিল। আগুনটা সাপের মতো বাঁশটাকে পেঁচিয়ে ধরল, কিন্তু পোড়ালো না। সেলিম যন্ত্রণায় চিৎকার করে উঠল। সইলা গেল, সইলা গেল। আরিফ, এখনই মার, ঢিল মার। আরিফ তার বহু বছরের কাঠুরে জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সর্বশক্তি দিয়ে ইটের টুকরোটা ছুঁড়ে মারল। হ্যাঁ, সেটা সোজা গিয়ে লাগলো সেলিমের কোমরে, যেখানে নুপুরটা গোজা ছিল। সেই আঘাতে সেলিমের কোমরে গুজে থাকা নুপুরটা নিচে পড়ে গেল। নুপুরটা পড়ার সাথে সাথেই নুপুরের সেই ঝনঝন শব্দটা আর শোনা গেল না। নুপুরটা মাটিতে পড়ার সাথে সাথে বাঁশঝাড়ের ভেতর থেকে এক প্রচন্ড দমকা বাতাস বইতে শুরু করলো। মনে হলো হাজার হাজার নারী একসঙ্গে কান্না করছে। হঠাৎ মাটির নিচ থেকে একটা ফ্যাকাশে হাত বেরিয়ে এসে নুপুরটা খপ করে ধরে ফেলল। সেলিম বাঁশের আগা থেকে একটা বস্তার মতো ধপাস করে নিচে পড়ে গেল। সে পড়ল ঠিক সেই কাটা বাঁশের গোড়াটার উপর। সেলিম! আরিফ আর কালু ফকির সেলিমের কাছে গেল। সেলিম বেঁচে আছে, কিন্তু তার বাম পাটা অদ্ভুতভাবে মটকে গেছে, ঠিক যেমন উল্টো পায়ের সেই পেটনিটা ছিল। হ্যাঁ, জানটা বাঁচলো, কিন্তু দাগ থাইকা গেল আর কি। ও নূপুর ফেরত দিছে ঠিকই, কিন্তু নূপুর চুরির শাস্তি হিসাবে ওর পাটা জিন নিয়া গেছে। ওই পা আর কোনোদিন সোজা হইব না। চারপাশের বাতাস শান্ত হয়ে এলো। ভোরের আজান শোনা যাচ্ছে দূরের মসজিদ থেকে। বাঁশঝাড়ের সেই ভয়ঙ্কর পরিবেশ কেটে গিয়ে সাধারণ সকালের আলো ফুটেছে। কি রে সেলিম, পায়ে ব্যথা করতেছে? ব্যথা তো করে উস্তাদ, কিন্তু রাইতে যখন ঘুমাই তখন স্বপ্নে দেখি একটা মেয়ে
আমারে ধন্যবাদ দেয়, কয় আমার নুপুর ফিরাইয়া দেওয়ার লাইগা শুক্রিয়া, নাইলে আমিও মুক্তি পাইতাম না আর তুইও মুক্তি পাইতি না। বাদ দে ওইসব কথা, যা ঘরে যা, সন্ধ্যা হইতাছে। মাগরিবের পরে আর ঘরের বাইরে থাকিস না। সেলিম হয়তো বেঁচে গেছে, কিন্তু গ্রামের মানুষ এখনো বলে আমাবস্যার রাতে ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে গেলে এখন আর একটি নুপুরের শব্দ শোনা যায় না, এখন শোনা যায় দুটি নুপুরের শব্দ। আত্মারা হয়তো তাদের হারানো জিনিস ফিরে পেয়েছে, কিন্তু লোভের পরিণাম সেলিমকে সারা জীবন বয়ে বেড়াতে হবে।